বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমাদের বাংলাদেশে একটি রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে অর্জিত হয়েছে অনেক স্বপ্নের স্বাধীনতা, এবং এরপর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারা যেই সময় পার করছে এটি অতি গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের শাসনামল নানা বিতর্ক, ব্যাপক অসন্তোষ এবং উল্লেখযোগ্য সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ দ্বারা চিহ্নিত ছিল। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে, যাতে দেশকে স্থিতিশীল করা যায়, জনগণের বিশ্বাস পুনরুদ্ধার করা যায় এবং একটি ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক ভবিষ্যতের পথ রচনা করা যায়। আমরা দেশে বিদেশে যেখানে আছি, এখন তো আর কোনো বিরোধী দল নেই যে সরকারকে সমালোচনা করবে এবং সঠিক জিনিস এবং ভুল জিনিস তুলে ধরবে। সমালোচনা করার মতো কেউ নেই। সেজন্য আপনি সবাই আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে ক্রিটিসিজম করে ভালো খারাপ তুলে ধরা উচিত, যাতে সরকার ঠিকমতো এগোতে পারে এবং ছাত্র জনতার যে স্বপ্ন তা পূরণে সহায়তা করতে পারে। আমি আজকের ভিডিওতে আমার চিন্তাভাবনা থেকে যা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার কি কাজগুলো প্রথমে করা উচিত। তাদের নিজস্ব এজেন্ডা থাকতে পারে। প্রধান উপদেষ্টা উনি অনেক জ্ঞানী ব্যক্তি, আমি ওই দুঃসাহস দেখাচ্ছি না ওনাকে উপদেশ দেওয়ার বা শিক্ষা দেওয়ার। আমি আমার হাম্বল ওয়েতে, আমার হাম্বল নলেজ থেকে আমি যে জিনিসগুলো মনে করি সেই জিনিসগুলো আমি একটু আলোকপাত করতে চাই। প্রথমে সবাই জানে এবং সব উপদেষ্টার বিভিন্ন বক্তব্য থেকে বেরিয়ে আসছে, প্রথমে যে জিনিসটা করা উচিত ওটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির পুনঃপ্রতিষ্ঠা করা, উন্নয়ন করা। এটা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। পূর্ববর্তী সরকার প্রায় বিরোধী মত ও বিরোধী দল দমন করার জন্য রাষ্ট্রযন্ত্রের অপব্যবহারের অভিযোগে সমালোচিত হয়েছিল, যা জনগণের আস্থা নষ্ট করেছে এবং রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালিত করার ব্যবস্থা করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোতে আস্থা পুনর্নির্মাণ, শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী যে বিষয়টি ওটা হচ্ছে যে নির্বাচনী সংস্কার। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর এবং সরকার বদলের একমাত্র মাধ্যম। বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ সরকারের অধীনে ভোটার দমন, কারচুপি এবং প্রভাব খাটানোর অভিযোগের কারণে দুনিয়াব্যাপী এটাকে সমালোচনা করা হয়েছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই একটি মুক্ত, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক নির্বাচনী সংস্কার করতে হবে। এটা কখন হবে সেই সময়টি নির্ধারিত হবে বিভিন্ন সংস্কার কর্ম শেষ হওয়ার পর। এটা সরকারই নির্ধারিত করবেন। এই সংস্কারগুলোতে রাজনৈতিক সমস্ত অংশীদারদের সঙ্গে আলাপ করা জরুরি। এরপর যে জিনিসটা ওটা হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থনীতি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যার মধ্যে রয়েছে মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, যা আওয়ামী লীগ প্রশাসনের সময়কালীন অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে আরও খারাপ হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং আর্থিক শাসনে স্বচ্ছতা
ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ খাতগুলো পুনর্জীবিত করা, বিশেষত যেগুলোতে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান হয়, ওগুলোতে অগ্রাধিকার দেওয়া উচিত। মুদ্রাস্ফীতি মোকাবিলা করা এবং সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীকে অর্থাৎ সংখ্যালঘু জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এটাই হবে গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র মাঝারি আকারের উদ্যোগগুলোর প্রতি সহায়তা এবং দারিদ্র্য বিমোচনের উপর গুরুত্ব দেওয়া উচিত। আগের সরকারের অবহেলিত সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা এবং সামাজিক সেবা প্রদানে উন্নতি করা জরুরি। আমাদের বিশ্বখ্যাত অর্থনীতিবিদ আমাদের প্রধান উপদেষ্টা কাজে এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। উনি নিজেই তার চিন্তা ভাবনা থেকে আমাদের অর্থনীতির উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন। পরবর্তী যে বিষয়টি খেয়াল রাখা উচিত ওটা হচ্ছে দুর্নীতি নির্মূল। দুর্নীতি ছিল পূর্ববর্তী সরকারের সময়কালীন একটি প্রবল সমস্যা, যেখানে জনসাধারণের অর্থের অপব্যবহার, দুর্নীতির অভিযোগ ছিল প্রচলিত। নতুন সরকারকে এই অভিযোগগুলোর ব্যাপক তদন্ত শুরু করতে হবে এবং দোষীদের রাজনৈতিক পক্ষপাতিত্ব বিবেচনা না করে দায়িত্বশীলদের জবাবদিহি করতে হবে। দুর্নীতি দমন সংস্থাগুলোকে শক্তিশালী করতে হবে, তাদের স্বাধীনতা নিশ্চিত করা এবং কঠোর নজরদারি ব্যবস্থা প্রয়োগ করা সরকারের প্রতিষ্ঠানগুলোতে জনগণের বিশ্বাস পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী বিষয় হচ্ছে মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠা। আওয়ামী লীগ সরকারের অধীনে মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধ করা হয়েছিল, যেখানে সাংবাদিক এবং সংবাদ মাধ্যম প্রায় হয়রানি, হুমকি এবং সেন্সরশিপের সম্মুখীন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কঠোর আইনগুলোর বাতিল বা সংশোধন অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, যা মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধ করে। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা একটি কার্যকর গণতন্ত্রের জন্য অপরিহার্য। একটি স্বাধীন ও প্রাণবন্ত সংবাদ মাধ্যম সরকারকে জবাবদিহি করতে এবং জনগণকে সঠিক তথ্য সরবরাহ করতে সাহায্য করে। তারপর আসে বিচার বিভাগের সংস্কার। পূর্ববর্তী প্রশাসনের সময়, আওয়ামী লীগ সরকারের সময় বিচার বিভাগের স্বাধীনতা দারুণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল, যেখানে রাজনৈতিকভাবে প্রভাবিত নিয়োগ, বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ ছিল বেশি। বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা আইনের শাসন এবং নাগরিক অধিকার রক্ষার জন্য অপরিহার্য। অন্তর্বর্তীকালীন সরকারকে বিচার বিভাগকে অরাজনৈতিককরণ করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক বিবেচনায় প্রভাবিত মামলার ব্যাকলগগুলো পরিষ্কার করতে হবে, মোকাবিলা করতে হবে। তারপর আসে মানবাধিকার সুরক্ষা। আওয়ামী লীগ সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে রাজনৈতিক দমন, গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই নিপীড়নের তদন্ত ও প্রতিকার অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। এগুলো ছাড়াও সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর অধিকার রক্ষা করতে হবে, যাতে সমস্ত নাগরিক আইনের অধীনে সমানভাবে আচরণ পায় সকল নাগরিক। মানবাধিকার রক্ষা করা শুধুমাত্র একটি নৈতিক বাধ্যবাধকতা নয়, বরং বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তারপর আসে সামাজিক ন্যায় বিচার ও সমতা। পূর্ববর্তী প্রশাসনের অর্থনৈতিক নীতিগুলো প্রায় বৈষম্য বাড়িয়েছে, বিশেষ করে শহর ও গ্রামের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারকে এমন নীতিগুলোর উপর মনোযোগ দিতে হবে যা সামাজিক ন্যায় বিচার ও সমতা প্রচার করে এবং প্রান্তিক সম্প্রদায়গুলোকে সম্পদ, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সুযোগ প্রাপ্তির সুযোগ প্রদান করে। এই বৈষম্যগুলোর মোকাবিলা করা সামাজিক সম্প্রীতি এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অবশ্যই অপরিহার্য।
সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা বলতে গেলে নাই। দুর্নীতি এবং জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতি গুরুত্ব না দেওয়ার ফলে আওয়ামী লীগ সরকারের সময় সরকারি সকল প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা নাই বললেই চলে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের অধীনে পারসিভ দুর্নীতি, অদক্ষতা এবং পক্ষপাতিত্বের কারণে সরকারি প্রতিষ্ঠানগুলিতে জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের সেবার প্রতি অঙ্গীকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সুশীল সমাজের সঙ্গে যোগাযোগ করা এবং তাদের সরকারে অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডার শীর্ষে জনগণের স্বার্থের সেবা করা এবং স্বচ্ছ যোগাযোগ নিশ্চিত করা দরকার। এরপর কূটনৈতিক সম্পর্ক পুনর্নির্মাণ বা পুনঃস্থাপন। পূর্ববর্তী প্রশাসনের বৈদেশিক নীতিতে প্রায় মোটামুটি সব কিছুই ছিল আঞ্চলিক শক্তির সঙ্গে অতিরিক্ত সামঞ্জস্য করার ব্যাপার, এবং তারা আঞ্চলিক শক্তির সাথে সামঞ্জস্য রক্ষার জন্য চেষ্টা করেছে। কেবল আন্তর্জাতিকভাবে দেশের কূটনীতিক সম্পর্ককে উন্নয়ন করার কোনো চেষ্টা তারা করেনি। অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক পুনঃস্থাপন, পুনর্মূল্যায়ন করতে হবে। সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক অংশীদারিত্বগুলোকে পারস্পরিক সুবিধাজনকভাবে নিশ্চিত করা উচিত। জাতীয় স্বার্থ রক্ষার পাশাপাশি বড় বৈশ্বিক শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখা একটি সূক্ষ্ম তবে প্রয়োজনীয় কাজ হবে। নেক্সট যে জিনিসটি আমি বিশেষভাবে আলোকপাত করতে চাইব তা হচ্ছে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা সমূহের সংস্কার সাধন। আওয়ামী লীগের সরকারের অধীনে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে প্রায়ই রাজনৈতিক দমনের হাতিয়ার হিসাবে শেখ হাসিনা ব্যবহার করেছে এবং জনগণ এদেরকে মনে করত সরকারের দমন পীড়নের হাতিয়ার। তাদের বিশ্বাসযোগ্যতা ও সততা পুনরুদ্ধার করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু সংস্কার করা দরকার। যেমন প্রথমেই এই বাহিনীগুলোকে, এই সংস্থাগুলোকে অরাজনীতিকরণ করতে হবে। প্রথমেই যারা রাজনৈতিক কার্যকলাপে জড়িত ছিল তাদেরকে সরিয়ে দেওয়া উচিত এবং পদোন্নতি মেধা, যোগ্যতা ও সেবার ভিত্তিতে হওয়া উচিত, রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নয়। তারপর যে জিনিসটা করা উচিত, প্রশিক্ষণ ও আচরণবিধি দিকে গুরুত্ব আরোপ করতে হবে। আইন, মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতিমালা মেনে চলার উপর জোর দিয়ে প্রশিক্ষণ প্রোগ্রামগুলো পুনর্গঠন করা জরুরি। একটি নূতন আচরণবিধি প্রয়োগ করা উচিত যাতে তাদের কার্যক্রমে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত হয়। তাদের উপর, ওই সংস্থাগুলোর উপরে নজরদারি করার জন্য একটি সংস্থা গঠন করা উচিত এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংস্থাগুলোকে অপব্যবহার তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা আর ক্ষমতা থাকবে ওই সংস্থাটির। এটা সর্বজন বিদিত এবং সবাই জানে এবং সবারই আকাঙ্ক্ষা যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কলুষিত হয়েছে এবং তা রাজনৈতিক আদর্শ এবং দলের চিন্তাভাবনা এবং আদর্শ ওখানে প্রতিফলিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় শিক্ষাক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে, যা প্রায় রাজনৈতিক এবং আদর্শগত প্রভাব দ্বারা পরিচালিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু ব্যবস্থা নিতে হবে, যেমন শিক্ষাক্রম পর্যালোচনা করে বিদ্যমান শিক্ষাক্রমের
বিভিন্ন বিষয় চিহ্নিত করতে হবে এবং অপসারণ করতে হবে। বিভিন্ন পক্ষপাতমূলক আদর্শ যাতে প্রচার না হয়, ইতিহাসকে যেন বিকৃত করা না হয়, সেই জিনিসগুলো অপসারণ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, জাতীয় ঐক্য এবং ইতিহাসের সঠিক বোঝাপড়া তৈরি করার লক্ষ্য হওয়া উচিত। তারপর শিক্ষাক্রমে বাংলাদেশের বৈচিত্র্যমূলক সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিবেশে প্রতিফলিত হওয়া উচিত, যা সমস্ত সম্প্রদায়ের প্রতি সহনশীলতা এবং সম্মানের প্রচার করে। ভোকেশনাল নলেজ অথবা পাঠ্যসূচিতে বৃত্তিমূলক এবং প্রযুক্তিগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা উচিত, যাতে শিক্ষার্থীরা আধুনিক কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে। তারপর যে জিনিসটি সবচেয়ে বেশি বর্তমান অবস্থায় দরকার, ওটা হচ্ছে সংবিধানের পুনর্মূল্যায়ন এবং পুনর্লিখন। আওয়ামী লীগ সরকার সংবিধানে বেশ কয়েকটি সংশোধনী করেছে, যেগুলো প্রায় গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে দুর্বল করার এবং ক্ষমতা কেন্দ্রীভূত করার অভিযোগ আনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই কয়েকটি কাজ করতে হবে। প্রথম হচ্ছে সংবিধান পুনর্মূল্যায়ন কমিশন গঠন করতে হবে। একটি অরাজনৈতিক কমিশন গঠন করা উচিত, যেখানে আইন বিশেষজ্ঞ, সুশীল সমাজের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবে, যাতে গত স্বৈরাচারী বছরগুলোতে স্বৈরাচারের শাসনামলে গৃহীত সংশোধনীগুলো পর্যালোচনা করা যায়। বিচার বিভাগের স্বাধীনতা দুর্বল করার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকুচিত করার বা নির্বাহী ক্ষমতা বৃদ্ধির সংশোধনীগুলো বাতিল করা উচিত। লক্ষ্য হওয়া উচিত সংবিধানের মূল চেতনা পুনঃপ্রতিষ্ঠা করা, যা সরকারের শাখাগুলোর মধ্যে নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষা করবে। এই ব্যাপারে সংবিধান পুনর্মূল্যায়ন এবং পুনর্লিখনের ব্যাপারে বা পরিবর্তনের ব্যাপারে জনগণের একটি গণভোট প্রয়োজনবশত করা যেতে পারে, যাতে সেগুলো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। আমাদের দেশের স্বার্থ এবং জাতির স্বার্থ যেখানে ক্ষুণ্ণ হয়েছে, এই ধরনের যেসব আইন পূর্ববর্তী সরকারের সময় প্রণয়ন করা হয়েছে এবং কিছু চুক্তি স্বাক্ষর করা হয়েছে, বিশেষ করে ভারতের সাথে, যা জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর হিসেবে গণ্য হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই তা পর্যালোচনা করা উচিত এবং এগুলোর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত। আওয়ামী লীগের শাসনামলে পাশ হওয়া সমস্ত আইন, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং নাগরিক স্বাধীনতার সাথে সম্পর্কিত আইনগুলোতে একটি ব্যাপক পর্যালোচনা করা উচিত। যেসব আইন অত্যাচারী বা অন্যায় বলে প্রমাণিত হবে, সেগুলোকে অবিলম্ব বাতিল করা উচিত। বাইলেটারাল এগ্রিমেন্ট, দ্বিপাক্ষিক চুক্তি যেগুলো সম্পাদিত হয়েছে, বিশেষ করে ভারতের সঙ্গে সমস্ত চুক্তির পুনর্মূল্যায়ন করা উচিত, বিশেষ করে যেগুলো জাতীয় সার্বভৌমত্ব বা অর্থনৈতিক স্বার্থের ক্ষতিকর বলে বিবেচিত হয়েছে। যে চুক্তিগুলো বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো পুনরায় আলোচনার জন্য বা বাতিল করার জন্য বিবেচনা করা উচিত। সবশেষে যে বিষয়টি আমি তুলে ধরতে চাই, যেটা আমাদের দেশে বিশেষ করে অভিভাবকদের প্রাণের দাবি, ওটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা। রাজনৈতিক দলগুলোর প্রভাব, বড় বড় রাজনৈতিক দলগুলোর প্রভাবে থেকে ছাত্র রাজনীতি প্রায় সহিংসতা, দুর্নীতি এবং শিক্ষাগত বা পাঠ্যক্রমের ব্যাঘাতের উৎস হয়ে থাকে। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে কিছু ব্যবস্থা নেওয়া উচিত। তার প্রথমেই হচ্ছে ছাত্র রাজনীতির উপর নিষেধাজ্ঞা আরোপ করা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল ধরনের সংগঠিত ছাত্র রাজনীতি অবিলম্বে স্থগিত করা উচিত এবং এই স্থগিতাদেশটি
নতুন একটি কাঠামো প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বহাল রাখা উচিত, যা নিশ্চিত করে যে ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক দলের প্রভাবমুক্তভাবে পরিচালিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই শিক্ষাগত উৎকর্ষতা এবং গবেষণার উপর গুরুত্ব দিতে হবে, যা পক্ষপাত দুষ্ট রাজনীতির প্রভাবমুক্ত। পরে ছাত্র পরিষদগুলো পুনঃপ্রবর্তন করা যেতে পারে, তবে সেগুলোকে অবশ্যই কঠোরভাবে অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের স্বার্থের প্রতিনিধিত্বকারী হতে হবে, রাজনৈতিক এজেন্ডার নয়। এবং এই ব্যবস্থা অনেক অনেক আগে ছিল, যখন আমাদের দেশে চালু ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র পরিষদ, যেগুলো ছিল অরাজনৈতিক। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জের পাশাপাশি নবায়নের সুযোগও রয়েছে। এই অগ্রাধিকারমূলক ইস্যুগুলোতে দৃঢ়তা ও সততার সাথে সমাধান করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার একটি স্থিতিশীল, ন্যায় বিচারপূর্ণ এবং গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করতে পারে। এই পরিবর্তনকালীন সময়ের সাফল্য সরকারের সক্রিয়তা, আইনের শাসন বজায় রাখা এবং জাতীয় প্রতিষ্ঠানে জনগণের আস্থা পুনরুদ্ধার করার ক্ষমতার উপর নির্ভর করবে। শুধুমাত্র তখনই বাংলাদেশ অতীতের ক্ষতি থেকে এগিয়ে যেতে পারবে এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হতে পারবে। আশা করি এতক্ষণ আলোচিত বিষয়গুলোর উপর সরকারের দৃষ্টি আকর্ষিত হবে এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাবে। এবং এ ব্যাপারে আমাদের সকলকে সহযোগিতা করতে হবে, সমালোচনা নয়, কেবল আমাদেরকে সহযোগিতা করতে হবে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়েও। আমাদের বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাক, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন। পরবর্তীতে আবার দেখা হবে।